শেষ করে দেব। ওকে স্যার, রেকর্ড শুরু করছি। ওকে, যারা পরে জয়েন তারা পরে, সমস্যা নেই, রেকর্ড থেকে শুনবে। সো আমাদের স্টিল এখন পর্যন্ত আমরা যদি ফাইনাল সিলেবাস থেকে স্টার্ট করি বা চিন্তা করি, তাহলে আমাদের জেনারেটর মানে অল্টারনেটর এবং ট্রান্সফরমার এর প্রোটেকশন সিস্টেমটাও এর মধ্যে পড়ছে। ওখানে আমরা কিছু প্রোটেকশন সিস্টেম এবং কিছু ম্যাথস দেখেছিলাম। তো এই বিকে ম্যাথের ম্যাথগুলো হচ্ছে আপনার মাস টাইপের, সবার জন্য লাগবে, মানে এটা হচ্ছে কম্পালসরি। এরপর ওঝার বই থেকে কিছু হায়ার লেভেলে ম্যাথ করাবো, বাট সেটা ডিপেন্ড করবে আমি যে বেসিক নিডসটা ফিল আপ করতে পারছি কিনা। বেসিক সিলেবাসটা ফিল আপ করার পর এরপরে হচ্ছে সময় সুযোগ বুঝে যতটুকু পসিবল ততটুকু উপস্থিত থেকে পড়াবো। তো এরই ধারাবাহিকতায় আছে আমার অল্টারনেটর মানে হচ্ছে জেনারেটর ট্রান্সফরমারের পর বাসবার এবং ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনটা এনশিওর করতে হবে। এটা করার পর তারপরে আমরা এই প্রোটেকশন ইউনিট যা কিছু থাকে সেটা শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে রিলে বা সার্কিট ব্রেকার থেকে আমরা বেশ কিছু জিনিস ছেড়ে আসছি, রেখে আসছি। তারপর ইনস্ট্রুমেন্টেশন যেমন হচ্ছে সিট, ইপিটি, বার্ডেন, এগুলো একটু ছেড়ে আসছি। এগুলো শেষ করে এসে তারপর আমার যে পরিমাণ টাইম থাকবে তার উপর ডিপেন্ড করে চেষ্টা করবো আপনাদের পাওয়ার সিস্টেমের জন্য যে এক্সট্রা যে ম্যাথ গুলো ওঝার বই থেকে ওগুলা করে দেওয়ার জন্য। সো ওঝার বইটা হচ্ছে অনলাইনে পাওয়া একটু টাফ, কারণ এটার আমি সফট কপি পাইনি। একটা হ্যান্ড রাইটিং বা লেটারের যে সাইজ এটা এত ছোট, যেটা যদি আমি স্ক্রিনশট বা ছবিও তুলি মানে ফিগারটা আঁকা হাতে করার তুলনায় বড়। আর এটা ছবি তুললেও আপনারা দেখে বুঝতে পারবেন না, এতটাই ছোট। তাই এই জন্য একটু ওয়েট করছি যে কি অবস্থা হয় অন্য দিকগুলো এই ম্যাথটা শেষ করে দেব। তো যাই হোক, কথা না বাড়ে আজকে আমরা বাসবার এবং লাইন নিয়ে কথা বলবো। তো আপনারা মনে হয় পাওয়ার সিস্টেমের কোর্স করে আসছেন, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন বাসবার বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? স্যার বাসবার বলতে হচ্ছে আমরা বুঝি যেখানে স্যার ট্রান্সমিশন লাইনটা এসে আমরা স্যার ডিস্ট্রিবিউশন যে পয়েন্টটাতে করব, অর্থাৎ স্যার আমাদের জেনারেশন হওয়ার পরে যে আমরা লাইনটা যে নিয়ে আসি সেই লাইনটা হচ্ছে যেখান থেকে আবার আমরা ডিস্ট্রিবিউশনের যে একটা পয়েন্ট থাকে সেই মাঝের ইয়াটাই মানে পয়েন্টটাকে হচ্ছে আমরা বাসবার বলি, যেটা হচ্ছে স্যার একটা সলিডের মতো মানে সলিড ম্যাটেরিয়ালের তৈরি হয়ে থাকে আর কি। অর্থাৎ স্যার স্যার বাসবারটা আসলে মেটাল কন্ডাক্টর আর কি স্যার। ভেরি গুড, দুজনের কথা মোটামুটি ঠিক আছে। তো আমি যদি আরেকটু যোগ করে বলি, তো বাসবারটা অ্যাকচুয়ালি এটাকে ল্যাটিন ভাষায় বলা হতো হচ্ছে আপনার অমনিবাস। অমনিবাস শব্দের অর্থ হচ্ছে কমন ফর অল, মানে সবার জন্য এই জিনিসটা কমন। এর মানে হলো আমি যে লাইনটা, আমি যদি এটা এখানে একটা মেটাল বাস নেই, কন্ডাক্টর নেই, এখানে আমার যদি জেনারেশন এই দুটো থাকে, এখান থেকে আমি তিনটা চারটা যত করে ইচ্ছা আমি এখানে নিচ্ছি। এটা হচ্ছে এই ইনপুট আর আউটপুটের মধ্যে লিংক বা কমন, এটাই আমাদের বাসবার। ইভেন পাওয়ার সিস্টেমের একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে নার্ভ সেন্টার অফ পাওয়ার সিস্টেম, where various circuits are connected together. আমি একটা ফিগার দেখাই বাসবারের, এটাকে বলা হচ্ছে বাসবার। এটা সিঙ্গেল বাসবার, ডাবল লাইন বাসবার, আর অনেক ধরনের রিং বাসবারও আছে। এখানে একটা দেখানো হচ্ছে, এই এখান থেকে এই আমার সেটা যদি আমি ইনপুট ধরি, মানে এখান থেকে জেনারেশন লাইনটা যেটা হয় এখান থেকে সরাসরি এরকম ট্রান্সমিশন লাইনে বা আউটপুট চলে গেছে। এই হচ্ছে আমার বাসবার। তো বাসবারে আসলে কি কি ধরনের ফল্টস হয় বা কি কারণে হয়? এখানে সার্কিট ব্রেকার ফেল করতে পারে, ওভার ভোল্টেজের কারণে ফল্ট হতে পারে, এমনি তো লং ট্রান্সমিশনের কারণে ড্যামেজ হতে পারে, মেকানিক্যাল ড্যামেজ হতে পারে, অনেক ধরনের ইস্যুস এখানে থাকতে পারে। তো এই সকল প্রবলেমস এখানে হতে পারে। তো এখানে আরেকটা কথা বলা জরুরি, যেমন এখানে বাসবার প্রোটেকশন দেখা যাচ্ছে যে বাসবারটা হচ্ছে জেনারেটিং স্টেশন এবং সাবস্টেশনের মধ্যে একটা লিংক ফর্ম করে, যেটা হচ্ছে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের মধ্যে। এবং যদি বাসবারে একটা ফল্ট দেখা যায়, দেখা যায় যে আমরা যদি সেটাকে কুইকলি রিকভার করতে না পারি, তাহলে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ড্যামেজ হয় এবং সাপ্লাইয়ের যে ডিসরাপশন মানে কন্টিনিউটি অফ সাপ্লাইটা
ইন্টারাপ্ট ঘটে। আর বাসবার জোন, আচ্ছা জোন বলতে একটা বিষয় আছে সেটা আপনারা জানেন কিনা একটু ক্লিয়ার দিই। জোন মানে আপনার এই যে ট্রান্সফরমার এর একটা এরিয়া আছে, অল্টারনেটর এটার প্রোটেকশনের একটা এরিয়া আছে, এখানে মনে হয় একটা বাসবার আছে, তার প্রোটেকশনের একটা জোন আছে। এই যে রেঞ্জের মধ্যে এই এই বাসবারের এই রেঞ্জের মধ্যে ফল্ট হলে সার্কিট ব্রেকারটা ট্রিপ করে কাজ করতে হবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে এই রেঞ্জে হলে কাজ করতে পারবে, এরকম একটা জোন থাকে। এটাকে ট্রান্সফরমার জোন, অল্টারনেটর জোন বা বাসবার জোন বলে, বা সামগ্রিকভাবে এটাকে প্রোটেকশন জোন বলে। এই যে প্রোটেকশন জোনের, আমি যদি এখানে আরেকটা এরকম দেই, এই যে জায়গাটা ফাঁকা থেকে গেল না, কারণ এটাকে পাওয়ার সিস্টেমের প্রোটেকশন ডেড জোন বলে। আমি যদি একটু পাশে লিখি, ডেড জোন হচ্ছে প্রোটেকশন জোনের যে জায়গাটা কোনো জোনের মধ্যেই পড়ছে না আলাদা, এবং এখানে ফল্ট হলে রিকভার করার জন্য কোনো সিস্টেম থাকে না, এটাকে বলা হচ্ছে ডেড জোন। ক্লিয়ার? আরেকবার একটু স্যার বলতেন ডেড জোনটা। ডেড জোন হচ্ছে যে জায়গাটার মধ্যে আপনার কোনো প্রোটেকশন সিস্টেম থাকে না, ফল্ট হলে রিকভার করার মতো কোনো অপশন থাকে না, সেটা। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন এই যে বললাম যে বাসবারের ফলগুলা রিকভার করার জন্য আমরা মোটামুটি অনেক ধরনের মেথডস এর মধ্যে এই ডিফারেনশিয়াল প্রোটেকশন এবং ফল্ট বাস প্রোটেকশন, এই দুটা মোর পপুলার বলা চলে। এই দুটো নিয়ে আমরা পড়াশোনা করব। প্রথমে আসি ডিফারেনশিয়াল প্রোটেকশন নিয়ে। তো ডিফারেনশিয়াল রিলে বা ডিফারেনশিয়াল প্রোটেকশনটা আপনাদের কাছে ইতিমধ্যে অনেকটাই পরিচিত হওয়ার কথা। সেটা হচ্ছে আমরা যে ইকুইপমেন্টটাকে সেভ করতে চাই, লাইক এখানে আমরা বাসবারটাকে সেভ করতে চাই, আমরা তার ইনকামিং এবং আউটগোয়িং এ একটা করে সিটি লাগাতাম, দুটো সিটির কারেন্টটা মেজার করতাম, যদি সেম হতো তাহলে বলতাম নরমাল কন্ডিশন, আর দুটোর পার্থক্য এই রিলে দিয়ে আসতো না, রিলেটা ইনঅপারেটিভ থাকতো, সার্কিট ব্রেকারও ওপেন হতো না। বাট যখন দুটা ফল্ট হবে, এই ইনকামিং আর আউটগোয়িং কারেন্টের মধ্যে একটা পার্থক্য আসবে, সেটাই। এবং যদি এই রিলের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা যদি পিক আপ কারেন্টের থেকে বেশি হয়, রিলেটা অপারেট করবে এবং সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে, বাসবারটাকে আইসোলেট করে ফেলবে। এই হচ্ছে ডিফারেনশিয়াল প্রোটেকশনের মেইন কাজ এইখানে। তবে ট্রান্সফরমার বা জেনারেটরে যেটা পড়েছিলাম তার সাথে ছোট্ট একটু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি বাসবারটাকে যদি ইলেকট্রিক্যাল সার্কিটে একটা নোড চিন্তা করি, এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা হচ্ছে এন্টারিং, এই দুটো কারেন্ট কি লিভিং, তাই না? তাহলে এখানে যদি আমার 100 অ্যাম্পিয়ার যদি এখানে এন্টার করে, তাহলে কিন্তু আমার এখান দিয়ে যাবে 50 আর বাকি 50 যাবে এই নিচেরটা দিয়ে, এই দুইটা মিলে হবে হচ্ছে 100 সমান। তো আমি যখন সিটি মেজার করব তখন কিন্তু এরকম না যে এই সিটিতে 100 এই সিটিতে 100 হবে। ব্যাপারটা হলো এই দুইটা সিটির সামেশন যেন এটা সমান হয়, মানে এখানে 50 এখানে 50 মিলে যেন এটা 100 হয়, এটা হচ্ছে কন্ডিশন। বলুন কি জন্য স্যার বলছিলেন, কিছু বলবেন? কোনো কোশ্চেন আছে? আপনারা কি আমার কথা পরে শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? স্যার শোনা যাচ্ছে। কোশ্চেন নাই তো স্যার এখনো। ওকে, সো লেটস গেট কন্টিনিউ। তো এখানে আমি যে কথাগুলো বলছিলাম তার বর্ণনা এখানে আছে, যে দুটো কারেন্টের সমান হবে, এটা সমান। এখানে একটা বিষয় জরুরি, অনেকেই ভাবতে পারে যে স্যার এখানে যেহেতু এই দুটো কারেন্টের মিলিত ফলাফল হচ্ছে এটার সমান, তাহলে কি সিটি রেশিও এই দুটার কি এটার অর্ধেক হবে কিনা? লাইক আমার এখানে যদি সিটি রেশিও হয় 200:1, তাহলে কি এই সিটি রেশিও কি 100:1 হওয়া উচিত না? জি স্যার, এমনই তো হওয়া উচিত মনে হচ্ছে স্যার। কিন্তু এটা হবে না।
এটা কেন হবে না আমি একটু দেখাই। সাপোজ ধরেন এই জেনারেটর থেকে 1000 এম্পিয়ার কারেন্ট আমার ঢুকছে। কত? 1000 এম্পিয়ার। 1000 অ্যাম্পিয়ার। আর যেহেতু এটা 200:1, তাহলে 1000 কে 200 দ্বারা ভাগ করলে কত হয়? 5। তাহলে এই 5 এম্পিয়ার হচ্ছে সিটি সেকেন্ডারি দিয়ে বের হবে, তাই না? রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমার শর্ত অনুযায়ী কিন্তু এটা যদি 1000 এম্পিয়ার হয়, শর্ত অনুযায়ী কিন্তু এখান থেকে 500, এখান থেকে 500 এম্পিয়ার দেওয়ার কথা। মানে দুটো অংশে ভাগ হয়ে মিলে যেন 1000 হয়, তাই হওয়া উচিত না? জি স্যার। মানে যদি আমি ইকুয়ালি ডিভাইডেড বলি আর কি। জি স্যার, এমনটাই মানে নরমাল ক্যালকুলেশন এরকমই হওয়ার কথা। আচ্ছা, এখন যদি আমার এসিটি রেশিওগুলা 100:1 হয়, তাহলে এদিক দিয়ে যদি 500 ঢোকে, এদিক দিয়ে কত বের হবে? 500 কে 100 ভাগ করতে হবে। 2 স্যার। 500 কে 100 দ্বারা ভাগ করলে ও আচ্ছা 100 স্যার তাহলে 2.5 স্যার 5 স্যার 500 কে 100 দ্বারা 5 পিঠে ও আচ্ছা সরি 5 ক্লাস 1 এ পাঠিয়ে দিন। 500 কে 100 দ্বারা ভাগ করলে 2 বানাচ্ছে 2.5। তার আমি যেন শুনলাম 200 মানে নেটের সমস্যা। ঠিক আছে, তো 5, তাহলে 5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে বের হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আবার এই সিটির ক্ষেত্রেও কিন্তু এই পাশে 500 ঢুকছে, তাহলে এই জায়গাটা দিয়ে কত বের হচ্ছে? 5। 5 বের হওয়ার কথা স্যার। তাহলে আমি যদি এটাকে একটা নোড চিন্তা করি, এই নোডে এই কারেন্টটা ঢুকছে আর এটাও ঢুকছে, তাহলে এদিক দিয়ে টোটাল কত বের হবে? 10 স্যার। 10 বের হবে। তাহলে কিন্তু আমার নরমাল কন্ডিশনে দুটো কারেন্টের, এখানে আমার 5 আর এখানে 10, তাহলে কিন্তু আমার একটা ডিফারেন্স হয়ে গেল, যেটা কিন্তু হওয়া উচিত ছিল না, তাই না? জি স্যার। এই জন্য আমার এটা যদি আমার 200:1 হয় রেশিও, আমাকে চেষ্টা করতে হবে এখানেও যেন 200:1 হয়। তাহলে সুবিধাটা কোথায় আমি দেখাচ্ছি। এখানে যদি 200:1 হয়, আমার এদিক থেকে যদি 500 এম্পিয়ার এসে থাকে, তাহলে 500 কে 200 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5। 2.5। 2.5 তখন এদিক দিয়ে আর এখান দিয়েও আসবে 2.5, মিলে 5 হবে। তখন এখানে 5 হবে না? ডিফারেন্স থাকবে না আর কি আমাদের। এক্স্যাক্টলি, তার মানে কি কন্ডিশন হচ্ছে আপনি সিটি যে কোটাই ব্যবহার করবেন, প্রত্যেকটা সিটির টার্ন রেশিও যেন ইকুয়াল থাকে। রেশিও সেম হতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি আমরা হচ্ছে ফল্ট বাস প্রোটেকশন। স্যার উপরে একটা স্যার ওইখানে যদি 3টা লাইনও থাকতে পারতো না স্যার? 3টা লাইন থাকলে ওই 3টা অংশে ভাগ হতো। যেমন আমার যদি মানে প্রত্যেকটা 333 এম্পিয়ার, মানে ইকুয়ালি ডিভাইড, প্যারালাল লাইন তো বুঝছেন, মানে আমার এখানে যদি 100 এম্পিয়ার আসে, প্রত্যেকটা 50 এম্পিয়ার করে। আমি যদি লাইন 10টা ইউজ করি, প্রত্যেকটা 10 এম্পিয়ার করে। জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই প্যারালাল লাইন কেন ইউজ করা হয়। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী এলাকা যেখানে আছে ঢাকায়, সংসদ ভবনের আশেপাশে, ওই জায়গাগুলোতে ইলেকট্রিসিটি খুব একটা যায় না। আসলে ইলেকট্রিসিটি যায় না ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ওখানে প্যারালাল ট্রান্সমিশন লাইন থাকে। একটা লাইনে যদি কোনো ধরনের প্রবলেম হয়, তার আগে থেকে আরেকটা লাইন সেখানে এনশিওর করা থাকে ভিআইপি এলাকাগুলোতে। তো যেসব কান্ট্রিগুলো ডেভেলপড, সেখানে সবসময় প্যারালাল ট্রান্সমিশন লাইনের সিকিউরিটি থাকে, যাতে কন্টিনিউটি অফ সাপ্লাইটা মেনটেন করা যায়। বাংলাদেশের এখনো সব জায়গা দূরের কথা, অল্প কয়েকটা জায়গার মধ্যে কোনো জায়গাতে এটা করা হয়নি, কারণ এটা অনেক কস্টলি। আস্তে আস্তে যখন আমাদের দেশ উন্নত হবে, তখন আমাদের এটা করা পসিবল হবে। নাও ফল্ট বাস প্রোটেকশন। তো ফল্ট বাস প্রোটেকশনটা কি? এটা হচ্ছে, আমি আগে ফিগারটা একটু দেখাই। এটা করতে গেলে আমার যে বাস বার যেটা থাকবে, সেই বাস বারটাকে আমাকে একটা মেটাল ব্যারিয়ার দিয়ে টোটালটা সারাউন্ড করে, মানে মোড়াতে হবে, করে একটা বাসের স্ট্রাকচার তৈরি করতে হবে, যেটাকে আমরা ফল্ট বাস বলবো। তো এটা হচ্ছে আমার সেই স্ট্রাকচারটা। এটা হলো আমার সেই বাস বার, এটা আমার ইনকামিং লাইন,
আর এইটা হচ্ছে আমার আউটগোয়িং লোডের লাইন, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে আমার কন্ডাক্টর। এখন এখান থেকে এই যে এখান থেকে শুরু করে যে ডটেড লাইন যে জিনিস দেখছি, এটা হচ্ছে আমার সেই মেটালের বেরিয়ার, যেটা আমার সাপোর্টিং স্ট্রাকচার, বা এটাকে আমরা ফল্ট বাসও বলতে পারি। এই ফল্ট বাসটা আমরা একটা সিটির মাধ্যমে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখবো, যাতে একটা সাবস্টেশন আমার মানে এই সিস্টেমের জন্য সাবস্টেশনটা আমার এমন ভাবে ডিজাইন করতে হবে যেখানে যেন সব ফল্টই আমার সব ধরনের ফল্ট বা সব শুধুমাত্র যেন ফেস টু আর্থ ফল্ট মানে আর্থ ফল্টটাই ঘটে, আমাকে এটা ইনপুট করতে হবে। তাহলে কি হবে, আর ধরেন আমার ফল্ট হলো যখন, সাপোজ ধরেন আমার যখন ফল্ট হবে, তো এখানে তো এটা তো গ্রাউন্ডের সাথে লাগানো আছে, যখন ফল্ট হবে তখন কন্ডাক্টর টু আর্থ ফল্ট হবে গ্রাউন্ড, তাহলে এদিক দিয়ে আমার যখন কারেন্টটা গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে। এখন সিটির মধ্যে আমার যখন কারেন্টটা ঢুকবে, সিটির মধ্যে যদি আমার ওরকম সিটি প্রাইমারিতে যদি কারেন্টের পরিমাণ হাই হয়, তাহলে সেকেন্ডারিতে আরো বেশি কারেন্ট যাবে, এবং সেই কারেন্টের মান যদি পিকআপ ভ্যালু থেকে বেশি হয়, তাহলে রিলে কয়েলটা এনার্জাইজ হয়ে এই ট্রিপ সার্কিটটা ফুলফিল করবে, সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যাবে, তাহলে আমার এই বাসবারটা আইসোলেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার কাজ। প্রত্যেকটা প্রিন্সিপাল মোটামুটি সেমই। এখানে আমি একটু অ্যারেঞ্জমেন্ট দেখানোর চেষ্টা করছি, এটা এখানে লেখা আছে। এই ছিল আমার হলো দুইটা মানে বাসবারের দুইটা প্রোটেকশন সিস্টেম। এবার আমরা প্রোটেকশন লাইন নিয়ে পড়াশোনা করব। চ্যাট বক্সে লিখে দিচ্ছি আচ্ছা প্রোটেকশন লাইন। তার আগে আপনাদের মিডের মার্কস নিয়ে কথা বলা দরকার। মিডের মার্কস কি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিলেই হবে না? মানে যেহেতু আপনাদের 26 তারিখের আগে কোনো ক্লাস নাই। জি স্যার। আর আমার এখানে বৃষ্টি হচ্ছে, তো আপনাদের সাউন্ড একটু অসুবিধা হতে পারে। সমস্যা হচ্ছে কি? না স্যার, সমস্যা তো হচ্ছে না, মানে কন্টিনিউ আসতেছে স্যার। ওকে। আজান তো দিছে, নামাজের কি একটা ব্রেক হবে? বুঝতে পারি না, আমাকে কিছু বললেন? জি স্যার, নামাজের ব্রেক কি হবে স্যার? আজান তো দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেকই দিবে, চলে শুরু করছি না। এখন বাজে হচ্ছে 6:50। ওকে, তো ব্রেক। আমরা এখন ট্রান্সমিশন লাইন নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করার পর সেটাকে স্টেপ আপ করে ট্রান্সমিশন লাইনে দেওয়ার পর একটা লং ওয়ে সেটাকে ট্রান্সমিট করতে হয়। এত লম্বা রাস্তায় তার অনেক ধরনের সে ডিফিকাল্টস এর মধ্যে যেতে পারে, অনেক ধরনের ফল্ট সেখানে ঘটতে পারে। তো এই প্রোটেকশনটা খুব বেশি জরুরি। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন যে আপনার হচ্ছে বাংলাদেশের যে জেনারেটিং ভোল্টেজ কত? বাংলাদেশে যে কটা জেনারেশন আছে, জেনারেশন ক্যাপাসিটি কত? এনিওয়ান? স্যার 11 কেবি। ইয়েস স্যার। আর 20,000 মেগাওয়াট। কত? আপনি কি মানে টোটালটা বলতেছেন স্যার? মানে না না টোটাল না 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 না, জেনারেটিং ক্যাপাসিটি মানে আমি বলছি যে জেনারেশন ভোল্টেজ, মানে হচ্ছে একটা জেনারেটরের প্রত্যেকটা জেনারেটরের মানে আপনার হচ্ছে কেভিএ ভোল্টেজটা শুধু 11 কেবি স্যার আছে স্যার। স্যার 11 কেবি আছে। 11 কেভি আছে, ঘোরাশালে 15.75 কেভি আছে, রাইট? ওকে। সো এত হাই ভোল্টেজ যখন ট্রান্সমিশন লাইনে যায়, এটা তো স্টেপ আপ করে আরো বাড়ানো হয় 132, 230, 400 কেভি, মানে 400 কেভি। এখানে অনেক ধরনের হিট থেকে শুরু করে শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, অনেক ধরনের ফলস এখানে দেখা যায়। তো সেগুলাকে সলভ করার জন্য আমরা মোটামুটি এখানে 3 ধরনের প্রোটেকশন সিস্টেম নিয়ে কথা বলবো। তার আগে দুটো কয়েকটা সিম্বল নিয়ে একটু দেখাই। এখানে একটা সিম্বল আছে যে
ওভার কারেন্ট রিলে বা নন ডিরেকশনাল রিলে। এই ওভার কারেন্ট বা নন ডিরেকশনাল রিলে হচ্ছে এটা আসলে অমনি ডিরেকশনাল, যে কোনো দিকেই এই রিলেটা ওকে। বাট যেটা ডিরেকশনাল বা পাওয়ার রিলে এটা হচ্ছে ইউনি ডিরেকশনাল, যে কোনো একদিকে যাবে। আর ডিফারেনশিয়াল রিলে তো আপনারা জানেন অলরেডি, যে কোনো একটা ইকুইপমেন্টের দুই পাশে দুটো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মেজার করা হয়, ইম্পিডেন্স গুলো জানা আছে। সেগুলো যদি জানা থাকে তো আমরা তাহলে এই প্রোটেকশন মেথড গুলার স্পেশালি টাইম গ্রেডেড ওভারকারেন্ট প্রোটেকশনটা খুব ভালো করে করতে পারবো। আর এর মধ্যে ডিফারেনশিয়াল প্রোটেকশনটা এই আপনার হচ্ছে কি বলে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে অনেক অ্যাকুরেট হলেও এটা আসলে ফিজিবল না দুটো কারণে। আপনি ধরেন একটা সেভারাল কিলোমিটারের ট্রান্সমিশন লাইনের দুই প্রান্তে যদি আপনি দুইটা সিটি লাগান, ওই দুটো সিটির মাঝখানে যে পাইলট ওয়্যারটা লাগবে সেটার কস্ট কিন্তু অনেক 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 বেশি কস্টলি হবে, এটা পসিবল না। যার কারণে এটা থেকে যে লেস কস্টলি যে মেথড গুলো সেগুলোই হচ্ছে টাইম গ্রেড ওভারকারেন্ট প্রোটেকশন। মানে সাপোজ ধরেন আপনার শেওড়াপাড়াতে আপনার হচ্ছে একটা সিটি লাগাবেন হচ্ছে সেই উত্তরাতে, তো এই মাঝখানে যে ট্রান্সমিশন লাইনের যে পাইলট ওয়্যারটা, এই কস্ট কে দেবে? দ্যাটস ওয়াই এটা ফিজিবল না। আমরা পড়বো হচ্ছে টাইম গ্রেডেড ওভারকারেন্ট প্রোটেকশন। টাইম গ্রেড ওভারকারেন্ট প্রোটেকশন আবার তিনটা ভাগে পড়বো। একটা হচ্ছে রেডিয়াল ফিডার পড়বো, প্যারালাল ফিডার পড়বো, আর হচ্ছে রিং সিস্টেম পড়বো। রেডিয়াল ফিডার আবার দুইটা ভাগে পড়বো, একটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে, একটা হচ্ছে ইনভার্স টাইম রিলে। এখন এই রেডিয়াল ফিডারে একটা প্রবলেম হচ্ছে এটা আসলে ইউনিটে যে কোনো একদিকে, যেমন জেনারেটিং স্টেশন থেকে আপনার লোড বা সাবস্টেশনের দিকে সাপ্লাই যাচ্ছে, এর কোনো একটা জায়গাতে যদি ফল্ট হয়, লাইক আমার যদি বিসি সেকশনে ফল্ট হয় কিংবা এবি সেকশনে ফল্ট হয়, দেখা গেল শুধু এইটুক সেভ রাখলে এইটুক খুলে ফেলতে হচ্ছে, মানে একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আসি এটা আসলে কাজ করে কিভাবে। এর টাইম গ্রেডেডটা মানে টাইম গ্রেডিং করা হয় এগুলা, এই টাইম গ্রেডেডটা দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে, একটা হচ্ছে ইনভার্স টাইম রিলে। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে এই যে ফিগারটা দেখাচ্ছে, এই ফিগারটা হচ্ছে ডেফিনিট টাইম রিলে। আর ডেফিনিট টাইম রিলে এখানে আমি একটু দেখিয়েছি যে এই 23.4 নাম্বার ফিগারটা শো করছে হচ্ছে রেডিয়াল ফিডার বাই ডেফিনিট টাইম রিলেস। এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমার থেকে জেনারেটিং স্টেশন থেকে যেটা সব থেকে দূরে আছে যে সার্কিট ব্রেকারটা হচ্ছে রিলেটা, তার অপারেটিং টাইম হবে সব থেকে কম, কাছে আসতে থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ করে বাড়তে থাকবে। যেমন এখানে প্রত্যেকটার মধ্যে 0.5 সেকেন্ড করে ইনক্রিজ করেছে। যেমন এখানে ছিল আমার 0.5, সেখান থেকে 1 থেকে 1.5, 1.5 থেকে 2। তো এখানে আমার যদি কোনো কারণে ডিই সেকশনে ফল্ট হয়, তাহলে ডিই সেকশনে ফল্ট হলে সবার আগে রেসপন্স করবে এই ডি এর সার্কিট ব্রেকারটা। তো ডি এর সার্কিট ব্রেকারটা যখন রেসপন্স করবে তখন হচ্ছে আমার এটা খুলে যাবে এবং একটু ফল্ট সেকশন আলাদা করে দিবে। যদি কোনো কারণে ডি এর সার্কিট ব্রেকারটা এটাকে আইসোলেট করতে ফেল করে, সেক্ষেত্রে সি একটা করবে, কারণ এর থেকে এরপরে সব থেকে নিকটস্থ হচ্ছে 1 সেকেন্ড। এটা হচ্ছে আমার ডেফিনিট টাইম রিলে। এর সাথে ইনভার্স টাইম রিলের একটা আচ্ছা ডেফিনিট টাইম রিলে একটা ডিসঅ্যাডভান্টেজটা বলে যাওয়া উচিত এখানে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেখেন আমার ফল্ট যদি এই একদম লোড বা সাবস্টেশনের দিকে হয় তাহলে কোনো প্রবলেম নাই, একদম শর্টেস্ট টাইমে সব থেকে দূরবর্তী সার্কিট ব্রেকারটা খুলে এই ইনফ্লোটাকে সেফ রাখছে। বাট দেয়ার ইজ এ বাট হচ্ছে ফল্টটা যদি আমার জেনারেটিং স্টেশনের খুব কাছে হয় বা এই জায়গাতে হয়, তখন দেখা গেল এর নিকটস্থ সার্কিট ব্রেকার হচ্ছে আমার এই এ, যেটা 2 সেকেন্ড পর কাজ করবে, 2 সেকেন্ডের মধ্যে। এখন এত স্লো রেসপন্স হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এই সার্কিট ব্রেকার ওপেন হওয়ার আগেই এই যে এখানে যে এলিমেন্টস গুলো ছিল জেনারেটর বা ট্রান্সফরমার, সেটা অনেক বেশি ড্যামেজ হয়ে যেতে পারে। ইটস এ প্রবলেম। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড যে মেথডটা সেটা নাম হচ্ছে ইনভার্স টাইম রিলে। তো আপনাদের অনেকেই হয়তো ইনভার্স টাইম রিলে ক্যারেক্টারিস্টিক্সটা মনে আছে, অনেকে হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করে দিই। ইনভার্স টাইম রিলে ক্যারেক্টারিস্টিক্স এমন ছিল যে আমার
এরকম একটা কার্ভ ছিল, সরি আঁকতে পারলাম না, এরকম একটা কার্ভ ছিল। এর মানে হলো এই যে এই বরাবর ছিল এতটুকু বলতাম হচ্ছে পিক আপ কারেন্ট আইপি, মানে এর থেকে কম হলে সেটা রেসপন্স করবে না। ও আচ্ছা সরি, হ্যাঁ এই বরাবর হলো কারেন্ট আই, আর এই এটা মানে বরাবর যে সময়ের সাথে আর কি একটা ছিল আমাদের। একটা সম্পর্ক ছিল যে আমার ফল কারেন্টের মান যখন অনেক বেশি, মনে করেন কারেন্টের মান হলো 100 এম্পিয়ার, সেক্ষেত্রে দেখেন একদম অল্প সময়ে সেটা রেসপন্স করছে। কিন্তু ফল কারেন্টের মান যদি হয় কম, মনে করেন হচ্ছে 10 এম্পিয়ার, সেক্ষেত্রে সেটা রেসপন্স করছে অনেক লেটলি। এই জায়গা থেকে টাইম যত উপরে তত টাইম বেশি না, টাইম উপরে টাইম বেশি না। জি স্যার। তা আমি কিন্তু এটাই চাই যে আমার ফল্ট হলে খুব তাড়াতাড়ি রেসপন্স করে ফলটাকে রিমুভ করে ফেলুন, আর যদি ফল কারেন্টের পরিমাণ কম হয় সে একটু দেখুক যে ওটা ফল্ট নাকি এমনি একটা অ্যাব্রাপশন, রাইট? তারপর সেটা ঠিক হোক। তো এই প্রিন্সিপালটা এখানে থাকবে। দেখেন আমার এখানে এ বি সি তিনটা রিলে আমি এখানে ইউজ করছি, এ বি সি। এই তিনটা রিলের মধ্যে আমার যদি বিসি সেকশনে ফল্ট হয়, এই জায়গাতে ফল্ট হয়েছে, আমি এই বরাবর একটা সরি এই বরাবর একটা দাগ টানলাম। আমি এখানে সেই একটা এখানে দেখাচ্ছি এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে অপারেটিং টাইম, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ডিসটেন্স। এখানে বলে দিচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্টে ফার্দার দ্য সার্কিট ব্রেকারটা যত দূরে জেনারেটিং স্টেশন থেকে তার তার অপারেটিং টাইমটা হচ্ছে তত শর্ট। কিভাবে আমি দেখাচ্ছি। তো এই জায়গায় যখন ফল্ট হবে এই জায়গাতে, তখন আমার এখানে দুইটা রিলের সে পাচ্ছে, একটা হচ্ছে এ এবং একটা বি, তাই না? তো এই এ রিলের এই পয়েন্টটা যেখানে ছেদ করছে সেখানে তার টাইম, এই পয়েন্টটার টাইমের মান আমি যদি ধরি 10 সেকেন্ড, তাহলে এই বি রিলের এই পয়েন্টটাতে টাইম কত হবে? 10 এর থেকে কম কিছু একটা, রাইট? জি আচ্ছা, তাহলে আমার ইনভার্স টাইম রিলের শর্তটা ছিল যেটার টাইম রেসপন্স সবথেকে কম ওটা আগে ই করবে, অপারেটিং টাইম ওটা হচ্ছে আগে রেসপন্স করবে। তাহলে এটার শর্টার যেটা সেটার অপারেটিং মানে হচ্ছে সেই সার্কিট ব্রেকারটা আগে খুলবে যেটা হচ্ছে রিলের থেকে অপারেটিং টাইমটা শর্টার, এটা অপারেটিং টাইমটা কম না। এই জন্য এখানে বলা আছে যে যদি আমার এ ফল্ট ইন সেকশন বিসি, এই বিসি সেকশনে যদি একটা ফল্ট হয়, will give relay times which will allow breaker B মানে যেটা which will allow breaker B to trip out, খুলে যাওয়ার জন্য before the breaker at A, এর আগে B খুলবে। কেন B খুলবে সেটা কি বোঝা গেছে? জি স্যার। তারপর অপারেটিং টাইমটা কম এর চাইতে। এক্স্যাক্টলি, এই হচ্ছে আমার ইনভার্স টাইম রিলে। এবার একটু প্যারালাল ফিডার দেখো। প্যারালাল ফিডারটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন লাইনে বেশি ইফেক্টিভ। তো এটা যখন আমরা করব তখন দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে আমার জি মানে জেনারেটিং স্টেশন, একটা বাস বার, তারপর দুইটা ফিডার লাইন, আর এখানে একটা সাবস্টেশন। এখন এখানে যে সার্কিট ব্রেকারগুলো ইউজ করব সেগুলা যেন তেন ইউজ করলে হবে না। আমার জেনারেটিং স্টেশনে যে দুটো সার্কিট ব্রেকার ইউজ করব সেগুলা হতে হবে নন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। জেনারেটিং স্টেশনে যেটা ইউজ করব সেটা হচ্ছে নন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। এবং সাবস্টেশন সাইডে যে দুটো আমরা ইউজ করব সেই দুটো হবে ডিরেকশনাল বা রিভার্স পাওয়ার রিলে। এটা ডিরেকশনাল রিলে, ঠিক আছে? ডিরেকশনাল রিলে। এখন এই ডিরেকশনাল রিলে কাজ করার একটা শর্ত আছে, এই শর্তটা একটু বলে দিই। শর্তটা হচ্ছে if the direction of power flow is same with the direction of directional বা এর একটা নাম আছে
রিভার্স অথবা পাওয়ার রিলে, দেন না লিখে লিখলাম only then the circuit breaker will operate বা trip। আমি এখানে যা লিখেছি চিন্তা করতে হবে, বুঝতে হবে। আমি লিখেছি যে if the direction of power flow ডিরেকশন মানে হলো কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্টের ডিরেকশন, সেটা যদি আমার ডিরেকশন আর রিলের দিকে সেম হয়, শুধুমাত্র তখনই ওই রিলের সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, ওপেন হবে। আদারওয়াইজ যদি অপোজিট হয় তাহলে কখনো ওই রিলে কাজ করবে না বা ট্রিপ করবে না। এটা হচ্ছে কন্ডিশন। এইবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? এবার আমি কনসিডার করে নিচ্ছি যে ফিডার 1 এ একটা ফল্ট হয়েছে। তো আমি অলরেডি এখানে বলে ফেলেছি যে 1 নম্বরে যেটা দেখাচ্ছি যে প্রত্যেকটা ফিডারে আমার জেনারেটর এন্ডে একটা নন ডিরেকশনাল ওভারকারেন্ট রিলে আছে যেটা ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স শো করে, এবং ফিডার সাইডে মানে সাবস্টেশন সাইডে একটা পাওয়ার বা রিভার্স ডিরেকশনাল রিলে আছে, ঠিক না? আচ্ছা, এবার আমি ধরে নিলাম যে ফিডার 1 এ একটা ফল্ট হয়েছে। তো আমরা স্বভাবতই চাইবো যে ফিডার 1 এ যেহেতু ফল্ট হয়েছে, যেন সার্কিট ব্রেকার পি বা এ এগুলা ওপেন হয়ে ফল্টটাকে ক্লিয়ার করে দিক, এবং ফিডার 2 যেন ইনটেক্ট বা লিসেন টু মি, শুনতে পাচ্ছেন? স্যার একটু প্রবলেম হয়েছে মাঝখানে সাউন্ড। স্যার হ্যাঁ, ক্লিয়ার আমার একটা লাগছে। ফোন আছে এই জন্য। এখন ঠিক আছে? জি স্যার, ঠিক এখন আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার যদি এই ফিডার 1 এ ফল্ট হয়, আমি খুব স্বভাবতই চাবো যে এটা যেন এই সার্কিট ব্রেকারটা ওপেন হয় বা এটা হয়ে আমি এই অংশটাকে আইসোলেট করে দিই, এবং এই ফিডার লাইনে যেন কোনো প্রবলেম না হয়। এখান থেকে যেন জেনারেটিং স্টেশন থেকে সাবস্টেশনে আমার সাপ্লাই অফ ইলেকট্রিসিটি সেটা যেন কন্টিনিউ থাকে, আমি এটা চাইবো, রাইট? জি স্যার। এটা যদি আমরা চাই, তো এই যে ফল্ট যেটা ঘটছে, এই ফল্টের রুটটা আমরা দুই ভাবে দেখাতে পারি। একটা হচ্ছে যে ডিরেক্টলি ফ্রম ফিডার 1 ভায়া উইথ রিলে এ, মানে আমার এই ফল্টে পৌঁছাতে গেলে আমি এই রিলে এর মাধ্যমে এখানে আসতে পারি, অথবা আমার হচ্ছে এই সার্কিট ব্রেকার বি, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে সাবস্টেশন, তারপরে পি, তারপরে এখানে আসতে পারি। এটা এখানে দেখাচ্ছে যে ভায়া বি কিউ সাবস্টেশন পি এর মাধ্যমে এখানে আসতে পারি, অথবা এ থেকে সরাসরি এখানে আসতে পারি, রাইট? আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকেন, এবার কাজ হচ্ছে দেখেন আমার যখন স্যার এই কথাটা আর একটু বলবেন কাইন্ডলি। এই কথাটা মানে হলো যে আমার আমি বলেছি যে আমার ফিডার 1 এ ফল্ট হয়েছে, আমি শুধু চাই এতটুকু ডিসকানেক্ট হয়ে যাক, এদিক দিয়ে সাপ্লাইটা যাক, তাই না? জি স্যার। তো এটা আমার দুই ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে যে এখানে ফল্ট হয়েছে, আমার এই এ সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যে এটা আলাদা করে ফেলতে পারে, তাই না? আরেকটা হচ্ছে এই পি সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিতে পারে। এন্ড পি ওপেন করার জন্য কি করতে হবে? কারেন্টটা হচ্ছে বি দিয়ে আসতে হবে, বি দিয়ে যাবে হচ্ছে কিতে, কিউতে, কিউ থেকে আসবে সাবস্টেশনে, সাবস্টেশন থেকে আসবে পিতে, রাইট? জি স্যার। ওকে, সো এটা যদি হয়, এখন আমরা দেখি যদি এ ওপেন হয়ে যায়, ঠিক আছে ওপেন হয়ে গেল,
এবার দেখি পি কিভাবে ওপেন হবে, পি হওয়ার শর্তটা কি। আচ্ছা, যখন আমার কারেন্টটা এই ফিডার 2 দিয়ে যাবে, তখন বি তো হচ্ছে নন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, মানে এর তো ডিরেকশনাল নিয়ে কোনো প্রবলেম নাই, বি দিয়ে কারেন্ট যাবে, নো প্রবলেম। বাট দেখেন সি দিয়ে যখন যাচ্ছে আমার পাওয়ারের ডিরেকশন হচ্ছে এদিকে, কিন্তু ডিরেকশনাল ডিরেকশন কি তার অপোজিট দিকে না? স্যার তাহলে আমার কিউ রিলেটা কিন্তু অপারেট করবে না। অপারেট করবে না মানে সে ওপেন হবে না, এটা এরকমই থাকবে। তাহলে কারেন্টটা সুন্দর মতো এদিক দিয়ে চলে আসলো সাবস্টেশন। সাবস্টেশন থেকে যখন পি এর দিকে আসছে, তখন আমার পাওয়ার ফ্লোর ডিরেকশনটাও সাবস্টেশন থেকে এদিকে, আবার যে ডিরেকশনাল রিলে এখানে আছে পি, তার ডিরেকশনটাও সেম দিকে। যখন এই ডিরেকশন আর পি এর ডিরেকশন সেম দিকে হয়ে গেছে, আমার শর্ত অনুযায়ী আমার তখন পিটা অপারেট করবে, মানে পি তখন ওপেন হয়ে যাবে। পি ওপেন হয়ে গেল মানে আমার কি ফলটা অ্যাসার্ট করে ফেললো। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। গুড। আচ্ছা, এটা বুঝেছি। এখন আমরা লাস্ট টপিক করব আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে রিং মেইন সিস্টেম। রিং মেইন সিস্টেমটা আরেকটু আপগ্রেডেড এবং ক্লোজ রিং সিস্টেম, এবং এখানে কোনো একটা ফল্ট হলে শুধুমাত্র ওই জায়গাটাই রিপেয়ার করলেই প্রবলেম হয় না, এবং সাপ্লাই অফ কন্টিনিউটিটাও এনশিওর করা যায়। আমি একটু ফিগারটা দেখাই। এখানে প্রথমে আমি এই জি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে জেনারেটিং স্টেশন, তারপর S1 S2 S3 S4 দ্বারা বোঝাচ্ছি সাবস্টেশন, S1 S2 S3 S4, এগুলা মানে হচ্ছে 4টা সাবস্টেশন এখানে কানেক্ট করা আছে। দিয়ে এখানে দেওয়ার পর এখানে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে 10টা সার্কিট ব্রেকার এখানে লাগানো আছে। 10টা সার্কিট ব্রেকার লাগানো আছে এখানে, প্রত্যেকটার টাইম রেটিং দেওয়া আছে আলাদাভাবে। এবার এটা লাগানোর টাইম রেটিং এর কিছু কন্ডিশন আছে। প্রথমে আমি দেখবো হচ্ছে এই যে এ আর জে, মানে হচ্ছে এ এ এবং এ জে, এই দুটো আছে হচ্ছে আমার জেনারেটিং স্টেশনের বাসবারে। তো যখনই জেনারেটিং স্টেশনের বাসবারে কোনো সার্কিট ব্রেকার থাকবে, সেটা হবে হচ্ছে নন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, মানে এটার ডিরেকশন যে কোনো দিকে ওকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার একটা সাবস্টেশনের ইনকামিং এবং আউটগোয়িং এই দুই পাশে আমার হচ্ছে অপোজিট ডিরেকশনে একটা করে ডিরেকশনাল রিলে লাগাতে হবে। এখানে বলছে যে ইচ সাবস্টেশন রিভার্স পাওয়ার অথবা ডিরেকশনাল হ্যালো শুনতে পেলে হ্যালো, শুনতে পাচ্ছেন, তারপর আমি শুরু করবো। প্রবলেম হচ্ছে স্যার সাউন্ড। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? এখন শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে ওকে। তো এই যে আমার বি এবং হচ্ছে আমার এই সি, এটা আমি ওকে স্যার সাউন্ড কেটে গেছে স্যার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, আমার দুইবার মানে বারবার ফোন দিচ্ছে, আমি কাটছি, যার কারণে ইন্টারাপশনটা হচ্ছে। যাই হোক, এবার বলছি। আমি বললাম যে বি আর সি এই S1 সাবস্টেশনের জন্য দুটো অপোজিট দিকে লাগানো, তাই না? স্যার আচ্ছা, এরকম ভাবে প্রত্যেকটা সাবস্টেশনের জন্যই দুটো করে সার্কিট ব্রেকার, যেগুলো হচ্ছে ডিরেকশনাল পাওয়ার রিলে, সেটা লাগাতে হবে। লাগানো কমপ্লিট করলাম। করার পর এখানে আমার যদি এখানে যদি আমার এই ই আর এফ
এই দুটো সার্কিট ব্রেকারের মাঝখানে এই জায়গাটাতে ফল্ট হয়, তাহলে এখানে যাওয়ার জন্য আমি দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমি হ্যালো, হ্যালো, এ অন্যরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যারের প্রবলেম, নেটের খুব প্রবলেম স্যারের। হুম হুম হুম। মুকুল ভাই, হ্যাঁ সজল বলো। থিসিস এর কি খবর? কোনো খবর নাই ভাই। এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে কিছু করার ছিল না, ফোন আসছিল তাই রিসিভ করতে হলো। তো এখন আর আসবে না। কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, সো যেটা বলছিলাম যে আমার এখানে আমি ইলেকট্রিসিটিটা দুই ভাবে ফ্লো করাতে পারি। একটা হচ্ছে এটার ডিগমেন্ট সিস্টেমের একটা অ্যাডভান্টেজ, একটা বিগ অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কারেন্ট পাওয়ার ক্যান ফ্লো ইন বোথ ডিরেকশন আন্ডার ফল্ট কন্ডিশন। এর মানে হলো আমার একটু আগে থেকে শুনি নাই আর কি, মানে ই এবং এফ এর মধ্যে একটা ফল্ট হচ্ছে, এরপরে আমরা শুনি। এরপরেই বলছি ই এবং এফ এর মাঝখানে ফল্ট হয়েছে। তো এই রিংমেন্ট সিস্টেমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ফল কন্ডিশনে আপনার কারেন্টটা দুদিক থেকে ফল করতে পারে। একটা হলো জি S1 S2 S3 S4, মানে হচ্ছে এরকম ভাবে ফ্লো করতে পারে, আবার অপোজিট ভাবে করতে পারে, যেমন এদিক থেকে। সেটা কি? জি S4 S3 S2 S1 জি এভাবে আসতে পারে। ক্লিয়ার? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবেও যেতে পারে। জি স্যার। আচ্ছা, এবার আমি যখন হচ্ছে এই ক্লকওয়াইজ যাব, ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাব, তখন এই বিটা কি আমার যাওয়ার পথের অপোজিট দিকে না? জি স্যার। বিটা আমার অপোজিট দিকে না? এটাও এটা অপোজিট দিকে, এটা অপোজিট দিকে। তাহলে আমি যেগুলো ক্রস করলাম সেই রিলেগুলো আমি যখন এরকম ক্লকওয়াইজ যাব, মানে জি S1 S2 S3 S4 এ যাব, তখন এই রিলেগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। ওকে? জি স্যার। আচ্ছা, আমি এইভাবে যাওয়ার সময় আমি রিলে টাইমিংটা 0.5 করে ডিক্রিজ করব। তাহলে এই রিলে যদি আমার 2.5 সেকেন্ড এর অপারেটিং টাইম থাকে, তাহলে সি হবে তার থেকে 0.5 কম। তাহলে কত হবে? 2। 2 এটা কত হবে? তারপরটা 1.5 1 1 তারপরে 0.5। ওকে, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি যখন আমি এইভাবে যাব, এইভাবে যাওয়ার সময় কিন্তু আমার এটা আমার প্রথমটা অপোজিট, ক্লোজ, এটা আমার অপোজিট, 1টা ক্লোজ। এটা আমার অপোজিট, এটা আমার অপোজিট, তাই না? স্যার। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যদি 2.5 থেকে শুরু করি, 2.5, তারপরে 2, তারপরে 1.5, তারপরে 1 তারপর হচ্ছে 0.5। ওকে, এটাকে বলা এমন ডিজাইন করা আছে দুটোটাই আর কি একই এরকম। এক্স্যাক্টলি এভাবে গ্রেডিং করতে হবে। এভাবে গ্রেডিং করার সুবিধা হচ্ছে দুইটা। এখন আমরা সুবিধা দেখবো। আমি ধরে নিলাম, এর আগে একবার বলেছি যে আমি ধরে নিলাম যে ই আর এফ এর মাঝখানে একটা ফল্ট হয়েছে। তো ই আর এফ এর মাঝখানে যখন ফল্ট হয়, তখন আমরা যদি ওইটুকু খুলতে চাই, তখন এই ফল্টের সময় পাওয়ার ফ্লোটা দুই ভাবে যেতে পারে। একটা রোড হচ্ছে জেনারেটিং স্টেশন থেকে, সরি, জেনারেটিং স্টেশন থেকে S1 S2 এর মাধ্যমে, একটা হচ্ছে S4 S3 এর মাধ্যমে। যেটা বললাম সেটা ফিগারে তাকাই, জেনারেটিং স্টেশন থেকে S1 S2 এর মাধ্যমে এখানে আসতে পারে, অথবা এখান থেকে S4 S3 এর মাধ্যমে আসতে পারে, রাইট? জি স্যার। আচ্ছা,
তো এবার দেখি যে কোন ক্ষেত্রে কি হয়। যেমন মানে কোন রিলেটা কাজ করে সেটা আমরা দেখতে হবে। মনে রাখতে হবে যে রিলে টাইমিংটা সব থেকে কম এবং ডিরেকশনটাও মেনটেন করছে সেটা সবার আগে রেসপন্স করবে। এগুলো সবগুলো ইনভার্স টাইম রিলে। তো আমি যখন এদিক দিয়ে যাব তখন এই রিলে তো এমনি বাদ, আমার অপোজিট দিকে আছে, এটাও বাদ, অপোজিট দিকে আছে। তাহলে কাজ করবে এইটা, এইটা এবং এইটা, রাইট? ফল্টের আগ পর্যন্ত। স্যার এর মধ্যে এটা 2.5 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 1.5 সেকেন্ড। তাহলে সবচেয়ে কম কোনটা? 1.5 সেকেন্ড স্যার। তাহলে এটা কাজ করবে। স্যার আচ্ছা, এবার আমি যদি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে আমার এটা অপোজিট, এটা অপোজিট। তাহলে কাজ করবে 2.5, 2 আর 1.5। এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট টাইম এটা না? 1.5। হ্যাঁ, তাহলে এটা কাজ করবে। তাহলে আমার এই জায়গায় ফল্ট হলে এই দুটো কাজ করলো। সেম ভাবে আমার ফল্টটা যদি ওখানে না হয় এখানেও হতো, দেখা যাবে ডিরেকশন আর টাইম মিলে এই দুটোই রিলে সবার আগে কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। আমি কি দেখাই দিব যে এই দুটো রিলে সবার আগে কাজ করে? যেমন আমি যদি এটার চিন্তা করি, এদিক থেকে যখন আসবে তখন দেখা যাবে আমার এটা বাদ, এটা বাদ, এটাও বাদ। তাহলে এদিক থেকে আসতে গেলে আমার এখানে 2.5, 1.5, 1, তাহলে সবচেয়ে কম এটা 1 যাওয়ার সময় 2, এটা ঠিক না? এটা তো বাদ, কারণ হচ্ছে অপোজিট। ক্লিয়ার না? জি স্যার। ওকে, সুন্দর করে এটা এক্সপ্লেন করে লিখতে হবে এখানে। মোটামুটি পরের পেজে, পরের স্লাইড যেটা, এই জায়গাটাতে মোটামুটি এক্সপ্লেনেশন দেওয়া আছে। এটা দেখলে বুঝতে বোঝা যাবে। এই হচ্ছে অবস্থা। কারো কোনো প্রশ্ন আছে? শেষ করে দেন স্যার আজকে। শেষ করে দেন বলতে শেষ হয়ে গেছে, ঠিক আছে।